স্নিগ্ধ সকাল, পাখির ডাক, ফ্রেশ বাতাস, নেই কোনো মানুষের আনাগোনা, সবকিছু জানান দেয় নতুন একটা সকালের আগমন। কেউ কেউ এখনো বিছানায় শুয়েই আছে, আবার কেউ কেউ উঠে পড়েছে তার কর্মব্যস্ততায়। প্রতিদিনের এই সকালবেলাটাকে আমি অনেক বেশি উপভোগ করি। সকালবেলার এই ফ্রেশ বাতাসটা গায়ে লাগলে শরীরটা যেন আমার শীতল হয়ে যায়। মনে হয় সকালবেলার এই মুহূর্তটা যদি শেষ না হতো, ঘড়ির কাঁটা যদি এখানেই থেমে যেত। যারা গ্রামে থাকে তারা তো সকালবেলার এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে, যারা শহরে থাকে তারা তো এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারে না, কারণ শহরের মানুষ একটু দেরিতেই ঘুম থেকে উঠে। যাই হোক, সকালবেলার এই সুন্দর মুহূর্তটাকে আমি কাজ করার সাথে সাথেই উপভোগ করি। এই যে ঝাড়ু হাতে উঠোনের বাগানের সব ময়লা ধুলো পরিষ্কার করে নিচ্ছি। রোজ সকালেই ঘুম থেকে উঠে আমি প্রথমে এই কাজটাই করি, আর অনেক বেশি ভালো লাগা কাজ করে মনের ভিতরে। এর কারণ এরকম আবহাওয়ায় আমি কাজ করে একদম হাঁপিয়ে পড়ি। ঝাড়ু দেওয়ার পর এখন ময়লাগুলো তুলে নিচ্ছি ভাঙা একটা গাবলায় করে। প্রতিদিন ঝাড়ু দিলে ময়লার সাথে সাথে অনেকটা মাটিও চলে আসে। আপনাদের ভাইয়া সব সময় বলে মাটিগুলো ফেলে দিও না, কিন্তু আমার কেন জানি ময়লা সহ মাটিগুলো না ফেললে মনে হয় পরিষ্কারই হয়নি। ময়লাগুলো ফেলে দিয়ে চলে এলাম আমার রান্নাঘরে। গতকাল সন্ধ্যায় এখানে রান্না করেছিলাম, তা কিছু খড়ি বেঁচে গেছে, ওগুলো এখন বের করে নিচ্ছি। চুলার পাড়টাকে এখন একটু ভালো করে ঝাড়ু দিয়ে লেপে মুছে সুন্দর করে ফেলবো। আমার দাদি যখন বেঁচে ছিল তখন সব সময় বলতো, সাজলে গোছলে নারী, আর লেপলে মুছলে বাড়ি। তখন হয়তো এ কথাটার অর্থ বুঝিনি, কিন্তু এখন সব সময় মনে হয় চুলার পাড় যদি নোংরা থাকে তাহলে রান্নায় একদম মন বসে না। আর ওই সময় করেই দাদির কথা খুব মনে পড়ে। তখনই মনে হয় একটু লেপে মুছে পরিষ্কার করে ফেলি, কিন্তু সব সময় তো শরীর ভালো থাকে না, চাইলেও সব সময় পারি না, ছোট বাবু আছে আমার। যাই হোক, চুলার পাড়টা লেপার জন্য কিছু মাটি আর সিমেন্ট নিয়ে নিছি বালতিতে। সিমেন্টে আমার অ্যালার্জি, লেপার সাথে সাথে পুরো শরীর চুলকাতে চুলকাতে ফুলে যায়, কিন্তু তারপরও লেপতে হয়, নিজের সংসার বলে কথা। নিজে যেভাবে করব অন্য মানুষ ঠিক মনের মতো ওভাবে করে দিবে। এই তো একটু সিমেন্ট, একটু মাটি আর একটু পানি দিয়ে আমি রান্নাঘরটা এখন খুব তাড়াতাড়ি মুছবো, কারণ ওই যে আমার ছেলে উঠে যাবে, কান্না করবে, তখন লেপা মোছা ছেড়েই চলে যেতে হবে ছেলেকে কোলে নেওয়ার জন্য, কারণ ছেলেটা ঘুম থেকে উঠার পর কারো কোলেই একদম যেতে চায় না। আর বড় ছেলের কথা কি বলবো, ঘুম থেকে উঠেই বলবে আম্মু আমাকে নাস্তা রেডি করে দাও, আমি কি খাবো। তার উপর প্রাইভেট টিচার আসবে ছেলেকে পড়াতে, কারণে অল্প সময়ের মধ্যে লেপে মুছে নিলাম। খুব বেশি ডিপ করে লেপলাম না, কারণ অনেক সময় লেগে যাবে। আমার মতো সব বাচ্চার মায়েদেরই একই অবস্থা। বাচ্চারা উঠলে মনে হয় বাচ্চাদেরকে কখন একটু নাস্তা রেডি করে দেই, না হলে কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না। নিজেদের কথা কি বলবো, নিজেরা খেয়েও আসি না খেয়েও আসি। যাই হোক, লেপে মুছে হাত ধুয়ে ছেলেকে একটু নুডলস করে দিয়ে আসলাম অফ ক্যামেরায়। সেটা অবশ্য গ্যাসের চুলায় করে দিয়েছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। এরপর তো সকালবেলা রান্নার আয়োজন করতে হবে, তো এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি। আজকে আমি মাটির পাতিলে করে ভাত রান্না করব। আগের মা চাচিদেরকে সব সময় দেখতাম ওরা মাটির পাতিলে করে ভাত রান্না করে, কিন্তু এখন তেমন একটা দেখা যায় না। সব ইলেকট্রিক জিনিস বের হওয়াতে মাটির পাতিলটা উঠেই গেছে বলা যায়। এখন তো সবাই ইলেকট্রিক পণ্যগুলোতেই অভ্যস্ত, শুধু কি ভাত তরকারিটাও রান্না করে, কিন্তু আমার কাছে মাটির পাতিলে ভাত রান্না করাটা স্বাস্থ্যসম্মত মনে হয়। যখন করে মাটির চুলায় রান্না করতে আসি তখন করেই আমি কিন্তু এই মাটির পাতিলে করেই ভাতটা রান্না করার চেষ্টা করি। আমারও ইলেকট্রিক কুকার আছে, কিন্তু আমি ইলেকট্রিক কুকারে করে ভাত রান্না করি না। দেখা যায় তাড়াহুড়া করে ভাত রান্না করতে হলে প্রেসার কুকারে গ্যাসে বসিয়ে দেই। তো যাই হোক, রান্না করার জন্য আমি খড়ি নিয়ে আসলাম। ভাতের নিচে আগুন ধরাতে আসতে আমার ছোট ছেলেটা উঠে গেছে, ওকে ফ্রেশ করে দিয়ে তারপর আমার শাশুড়ির কাছে দিয়ে এলাম। দাদির কাছে কিছুটা সময় থাকবে, আর এই সময়ের মাঝে আমি তাড়াহুড়া করে রান্নাটা করে নিব। আমরা গ্রামের মানুষেরা সকালবেলা কিন্তু ভাতটা খেতেই অভ্যস্ত, তবে খুব সকালে যে আমরা ভাত খাই তাও কিন্তু নয়। এই খেতে খেতে 10টা 11টা বাজবে, আর এর মাঝামাঝি সময়টা রুমে থাকা কিছু শুকনো খাবার খাই, যেমন বিস্কিট, কেক এসব। তো এইদিকে আমি ভাত উঠিয়ে দিছি, কিন্তু ভাতে পানি একটু কম হয়েছে, তাই একটু পানি দিয়ে দিলাম। গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে শাক এনেছিল,
আজকে শাক ভাজি করব, আলু ভর্তা করব আর সাথে ডিম ভাজি করব। সকালবেলাটা আমাদের এটা দিয়েই হয়ে যাবে, রাতে অন্য কিছু একটা রান্না করব। এই তো আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে কড়াই বসিয়ে দিলাম চুলায়। খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু ভর্তার জন্য ভাতে কিছু আলু দিয়েছি। তো সেই আলু ভর্তা করার জন্যই কয়েকটা শুকনো মরিচ এখন তেলে ভেজে নেব আগে, তারপর এই কড়াইতেই শাকটা বসিয়ে দিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি এগুলো দিয়ে দিলাম। অনেকেই বলে আমি নাকি রসুন পেঁয়াজ একটু বেশি খাই। আমার কেন জানি কোনো তরকারিতে ঠিকঠাক মশলাপাতি না পড়লে একদমই ভালো লাগে না, তাই সব সময় মশলাপাতি তরকারিতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেই আমি। তো যাই হোক, এদিকে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজটা হালকা করে ভেজে এখন আমি শাকটাও তুলে দিচ্ছি। আমাদের বাড়িতে 2-1 দিন পর পর শাকটা রান্না করা হয়। আমরা যেমন শাক পছন্দ করি, তেমনি আমার বড় ছেলেটাও শাক অনেক পছন্দ করে। আমার বড় ছেলেটা কিন্তু অনেক খাবার বাস, কিন্তু পছন্দের তালিকায় এই শাকটাও আছে। তো যাই হোক, এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোর সাথে শাকটা ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। আর এই ফাঁকে আমি ডিমটা ভেঙে তারপর রেডি করে নিচ্ছি ভাজার জন্য। মাটির চুলায় রান্না করতে এলে দেখা যায় রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি সব সময় একটা রান্না হতে হতে আরেকটা রান্নার জন্য তরকারি কেটে কুটে সব রেডি করে রাখি। আর এভাবে রান্না করলে দেখা যায় অল্প সময়ের মাঝে অনেক রান্না করা যায়। অনেকে দেখি ভিডিও দেখে কমেন্ট করে, আপু আপনার বাসাটা অনেক বেশি সুন্দর। আবার অনেকেই বলে, আপু আপনারা কি এ ঘরেই থাকেন? এর আগে আমি একটা ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম, আপনাদের মাঝে হয়তো অনেকেই আমার সেই ভিডিওটা দেখেন নাই। তো যাই হোক, আজকে আবারও বলতেছি, এটা কিন্তু আমার বাসা নয়, আমার বাসার পাশেই এই বাগানটা করা। আর বাগানের মাঝেই আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা রান্না করার জন্য করেছি। আমাদের বাসার ভিতরে রান্না করার মতো কাঁচা চুলার ব্যবস্থা নেই, এ কারণে আমি এই কুঁড়ে ঘরটা বানিয়েছি রান্না করার জন্য। পাশাপাশি আমার ভিডিও করা হয়। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটাও ভেজে নিলাম। শাশুড়ি সহ আমরা বাড়িতে এখন 5 জন সদস্য। আমার 2 ছেলে, আমরা স্বামী স্ত্রী আর আমার শাশুড়ি। আমার ছোট ছেলেটা তো মরিচ দেওয়া ডিম খাবে না, তাই 4 জনের জন্য 4 পিস করে নিলাম ডিমটা। তো যাই হোক, এদিকে আলু ভর্তা করার জন্য ভাত থেকে আলুগুলো বেছে বেছে নিচ্ছিলাম। আলুগুলো সাইজে অনেক ছোট, তাই অনেকগুলো দিয়েছি, গনে দেইনি কয়টা আলু দিয়েছি। আলু ভর্তা আমরা সব সময় বাটনাতেই করি। ফেসবুক, ইউটিউবে দেখি অনেকে হাতে ডলে ভর্তা করে, তবে আমার কাছে মনে হয় বাটনাতে পিষে ভর্তাটা করলে ভর্তাটা অনেক আঠালো হয়। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন, আমি কিন্তু ভর্তায় দেয়া পেঁয়াজটা একদম পিষে ফেলবো না, শুধু শিলের নিচে হালকা করে চাপ দিয়ে মরিচগুলোর সাথে মিক্সড করে নিয়েছি। এরপর দেখেন আমি এক সাইড করে রেখেছি। আলুগুলো যখন ভালো করে ম্যাশ করে নেওয়া হবে তখন আমি এই পেঁয়াজটা দিয়ে দিব। এভাবে ভর্তা করলে দাঁতের নিচে কাঁচা পেঁয়াজটা পড়ে আর খেতে একটু অন্যরকম টেস্ট লাগে। আর এই তো এখন সকাল 10:30 বাজে, আমরা ভাত নিয়ে বসে পড়লাম। সকালবেলার খাবারে আজকে আলু ভর্তা, শাক ভাজি, ডিম ভাজি। আমরা গ্রামের মানুষ সকালবেলা বিভিন্ন ধরনের নাস্তা না খেয়ে একটু ভাত, ভর্তা, ভাজি এগুলোই খাই। জানি না আমার সোনা আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগবে। যদি আপনাদের কোনো অংশ একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।